ওয়েলকাম টু মাই চ্যানেল SM বায়োলজি। এই ভিডিওর পার্টটাতে মূলত আমরা ক্লাস 11-এর যে প্রাণীকলার বিষয়টা পড়ছিলাম, সেই প্রাণীকলার আমরা প্রথমত আবরণী কলা এবং তার বিভিন্ন ভাগগুলোর কথা আলোচনা শুরু করেছিলাম, যার মধ্যে আমরা সরল আবরণী কলার প্রত্যেকটা ভাগ এবং সেগুলোর অবস্থান সম্পর্কে জেনেছি। আজ মূলত আমরা যৌগিক বা কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম সেটার বিষয়ে জানবো, তার বিভিন্ন প্রকারভেদ এবং সেইগুলোর অবস্থান বা ডিস্ট্রিবিউশনের বিষয়ে আমরা মূলত এই পার্টটাতে আলোচনা করব। আমরা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বা কম্পাউন্ড এপিথেলিয়াম বা যেটাকে যৌগিক আবরণী কলা বলা হয়, সেটার বিষয়ে মূলত আমরা আলোচনা করব। তা এটার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা জেনে রাখতে হবে, আমরা যে সিম্পল বা সরল আবরণী কলার ভাগটা পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কোষগুলো মূলত একটা সিঙ্গেল লেয়ারে কিন্তু অ্যারেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ কোষগুলো একটাই স্তরে সজ্জিত হয়ে থাকে। কিন্তু কম্পাউন্ড বা যৌগিক আবরণী কলার ক্ষেত্রে কি হয় না, এখানে কিন্তু মাল্টিপল লেয়ার অফ সেলস দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোষগুলো কিন্তু একটা নয়, কোষগুলো একাধিক স্তরে কিন্তু সজ্জিত থেকে এই যৌগিক বা স্ট্র্যাটিফাইড একাধিক স্তরে থাকে বলেই এটাকে আমরা কিন্তু যৌগিক বা স্তরীভূত আবরণী কলা বলে থাকি। তা এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বা কম্পাউন্ড এপিথেলিয়াম, এটার যদি আমরা প্রকারভেদগুলো জানার চেষ্টা করি, এর প্রকারভেদগুলো করা হয়েছে কিন্তু অনেকটা সিম্পল এপিথেলিয়ামের মতন করেই, অর্থাৎ সেলের শেপ অনুযায়ী, কোষের আকৃতি অনুযায়ী কিন্তু মেইনলি তিনটে ভাগে ভাগ করা হয়েছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামকে। কি কি ভাগগুলো নালে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড এপিথেলিয়াম, এটাকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম, অর্থাৎ স্তরীভূত আইসাকার আবরণী কলা। তার মানে আমরা যখন দেখতে পাবো কি না, যখন এরকম ফ্ল্যাট শেপ সেল অসংখ্য দ্বারা মূলত আবরণী কলা সৃষ্টি হয়েছে, যেখানে কোষগুলো কিন্তু অনেকগুলো স্তরে সজ্জিত রয়েছে, তখন এই ধরনের আবরণী কলা, এবং অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে লোয়ার মোস্ট যে লেয়ারটা রয়েছে, সব থেকে নিচে যে স্তরটা রয়েছে, সেটা কিন্তু বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দার উপর সজ্জিত হয়ে রয়েছে। যখন এরকম ফ্ল্যাট শেপের সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের উপর মাল্টিপল লেয়ারে সজ্জিত হয়ে থাকছে, তখনই সেটাকে আমরা কিন্তু স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম বলছি। স্ট্র্যাটিফাইড তার কারণ অনেকগুলো স্তরে সজ্জিত আছে, আর স্কোয়ামোস তার কারণ এই ফ্ল্যাট শেপ সেলগুলোকে উপরের দিক থেকে দেখলে অনেকটা আঁশের মতন দেখতে লাগে, তাই এটাকে আমরা আইসাকার আবরণী কলা বলতে পারি। তা এটা ছিল কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড বা যৌগিক আবরণী কলার প্রথম ভাগ। এছাড়াও দুটো ভাগের বিষয়ে আমরা আলোচনা করব, তবে সেই দুটো ভাগে যাওয়ার পূর্বে আমাদের জেনে রাখতে হবে যেটা এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামকে কিন্তু ফার্দার আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে না, কেরাটিন ডিপোজিশনের উপর ভিত্তি করে, অর্থাৎ এই স্তরীভূত আইসাকার আবরণী কলার মধ্যে কেরাটিন নামক প্রোটিন সঞ্চিত আছে কি নেই তার উপর ভিত্তি করে কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম। তার মানে যখন আমরা দেখতে পাবো কি না, এইরকম একাধিক স্তরে ভিত্তি পর্দার উপর কোষগুলো সজ্জিত রয়েছে এবং কোষগুলোর শেপ ফ্ল্যাট, পাতলা পাতলা আঁশের মতন
এরা মাল্টিপল লেয়ারে কিন্তু সজ্জিত রয়েছে। এবং দেখা যাবে একদম উপরের লেয়ারের উপরের সারফেসে মানে উপরের দিকে যদি কেরাটিন নামক বিশেষ প্রকারের প্রোটিন সঞ্চিত হয়, তখন কিন্তু যেটা জানতে হবে কেরাটিন কিন্তু জল প্রতিরোধী একটা প্রোটিন, অর্থাৎ তখন কিন্তু জল আর এই উপরের স্তরটার মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ এই উপরের দিকের স্তরটাই তো এক্সপোজড হয়ে থাকে। তা সেই উপরের স্তরের মধ্যে জল প্রবেশ করতে না পারলে উপরের স্তরটা কিন্তু মৃত হয়ে যাবে, মৃত কলাতে রূপান্তরিত হয়ে যাবে, মানে ওই পার্টটা কিন্তু ডেড হয়ে যাবে। এবং যেহেতু কেরাটিন একটা প্রোটিন সেটা সঞ্চিত হয়েছে, তার কারণে কিন্তু আপার সারফেসটা উপরের যে তলটা সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এই প্রকারের স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম, তার মানে কেরাটিন যুক্ত স্তরীভূত অংশাকার আবরণী কলা আমরা দেহের সেই সব জায়গাতেই দেখতে পাবো যেসব জায়গাগুলো কিন্তু একটুখানি শক্ত প্রকৃতির। এবং আমাদের এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার, এই কম্পাউন্ড এপিথেলিয়ামের বিষয়। আমরা আগে যে সিম্পল এপিথেলিয়াম পড়েছি সেখানে কোষগুলো কিন্তু একটাই স্তরে সজ্জিত ছিল, তার কারণে ওই প্রকার আবরণী কলার দ্বারা কিন্তু বিভিন্ন পদার্থের আদান প্রদানটা খুব সহজেই হওয়া সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্তরে সজ্জিত আছে, মানে টোটাল কিন্তু থিকনেসটা বেশ ভালো রকমই আছে, তাই এখানে কিন্তু আদান প্রদানটা খুব একটা ভালোভাবে সম্পন্ন হবে না। তা এই প্রকারের মানে একদম কম্পাউন্ড এপিথেলিয়ামের যদি একটা কাজ বলি, তাহলে এর কাজ মূলত প্রোটেকশন প্রোভাইড করা, সুরক্ষা প্রদান করা। তা এখানে যদি কেরাটিন সঞ্চিত হয় আপার সারফেসে, তাহলে একটু বেশি শক্ত হবে, তাতে উপরের যে ঘর্ষণ সেই সমস্ত আঘাতগুলো থেকে কিন্তু টোটাল টিস্যুটাকে রক্ষা করতে পারবে। উপরের এই বলা যেতে পারে কেরাটিন নামক প্রোটিনের লেয়ারটা, অর্থাৎ এই কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম মানে কেরাটিন যুক্ত স্তরীভূত আয়তাকার আবরণী কলা আমরা দেখতে পাবো কোথায় না, এগুলোর যদি লোকেশন আমরা দেখি বা ডিস্ট্রিবিউশন, তাহলে এটা আমাদের পামে দেখতে পাওয়া যায়, স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায়। স্কিন এবং পাম কথার মানে হচ্ছে আমাদের হাতের এই উপরের দিকের অংশ, যেটাকে আমরা চেটো বলি, সেই হাতের উপরের যে অংশটা সেখানটা আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বাকি অংশের থেকে কিন্তু শক্ত হয়, এবং এই হাত দিয়ে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজ করতে হয়, তার জন্য কিন্তু ঘর্ষণ সংঘটিত হয় এই জায়গাটাতে, কিন্তু তাতেও এর ভেতরে থাকা স্তরটা কিন্তু সুরক্ষিত থাকে কেরাটিন সঞ্চিত থাকার জন্যই। আর দ্বিতীয় যদি কেরাটিন, তাহলে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামে এটার বলতে পারি আমরা যে কেরাটিন প্রোটিন প্রেজেন্ট, এটা আমরা পাম এবং স্কিনে দেখতে পাবো। আর একটা ভাগ যেটা হয় সেটা হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা কেরাটিন দেখতে পাবো না, কেরাটিন অ্যাবসেন্ট থাকে। কিন্তু মাথায় রাখতে হবে যেটা এখানেও কিন্তু ভিত্তি পর্দার উপর অনেকগুলো স্তরে কোষগুলো সজ্জিত থাকে, অর্থাৎ কেরাটিন না থাকলেও থিকনেসটা কিন্তু ভালোই মোটা হয়, যার কারণে এইটাও মূলত প্রোটেকশন প্রোভাইড করার কাজ সহজেই পালন করতে পারে। এই উপরের দিকের স্তরে আমরা কিন্তু কেরাটিন পাবো না, সেই জন্য এটাকে নন কেরাটিনাইজড বলা হয়েছে, অর্থাৎ কেরাটিন বিহীন স্তরীভূত আয়তাকার আবরণী কলা। এই প্রকার আবরণী কলার যদি আমরা লোকেশনটা দেখি বা ডিস্ট্রিবিউশন, তাহলে দেখতে পাবো নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম মূলত দেখতে পাওয়া যায় কোথায় না, এটা মূলত দেখতে পাওয়া যাবে ইনার সাইড অফ লিপস, অর্থাৎ আমাদের যে ঠোঁট সেই ঠোঁটের ভেতরের দিকের তলে কিন্তু আমরা এইরকম স্তরীভূত কেরাটিন বিহীন আয়তাকার আবরণী কলা দেখতে পাবো। স্তরীভূত অনেকগুলো স্তরই রয়েছে, খালি কেরাটিন বিহীন। এছাড়া ইনার সাইড অফ লিপস ছাড়াও ইনার সাইড অফ ভেজাইনা, অর্থাৎ ভেজাইনা বলতে যেটাকে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বলা হয় বা যোনিপথ বলা হয়ে থাকে, সেই জায়গাটার যে ভেতরের সারফেস সেটাও কিন্তু তৈরি হয়েছে মূলত
এই নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম দ্বারা। এছাড়া ভেজাইনা ছাড়া সাম পার্ট অফ সার্ভিক্স, অর্থাৎ সার্ভিক্স বা যেটাকে গ্রীবা বলা হয়, ভেজাইনার ঠিক উপরের পার্টটা, সেই অংশটার ভেতরের দিকেরও কিছুটা অংশ কিন্তু এই নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম দ্বারাই মূলত তৈরি হয়েছে। এছাড়া ইনার সাইড অফ অ্যানাল ক্যানাল, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট, সেই ট্র্যাক্টের একদম যে শেষ প্রান্ত, পরিপাক নালী যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তের ভেতরের দিকটাই কিন্তু রয়েছে মূলত নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম। তাহলে এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাবো কোথায় না ইনার সাইড অফ লিপস, অর্থাৎ ঠোঁটের ভেতরের দিকে। এছাড়া ইনার সাইড অফ ভেজাইনা, সাম পার্টস অফ সার্ভিক্স, সার্ভিক্সেরও কিন্তু ভেতরের দিকে কিছু অংশে। এছাড়া এনাল ক্যানালের মধ্যে দেখতে পাওয়া যায় নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এরপর আমরা দ্বিতীয় ভাগ যেটা আছে সেটাতে চলে আসবো। দ্বিতীয় যে ভাগটা আছে, আমরা প্রথম ভাগটা ক্লিয়ার করলাম, যেটা ছিল স্ট্র্যাটিফাইড স্কোয়ামোস এপিথেলিয়াম, মানে ফ্ল্যাট শেপের সেলগুলো নিয়ে তৈরি হয়েছিল এবং অনেকগুলো স্তরে আছে, সেই জন্য স্ট্র্যাটিফাইড কথাটা কিন্তু বলা হয়েছে। এরপর দ্বিতীয় যেটা আমরা পড়ছি, দ্বিতীয়টায় কি বলা হবে না, দ্বিতীয়টা হচ্ছে কিউবয়েডাল স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। আর 3 নম্বরে হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এই দুটো ভাগের কথা আমাদের জানতে হবে। স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম মানে অনেকগুলো স্তরেই কিন্তু কোষগুলো সজ্জিত থাকবে, সেজন্য স্ট্র্যাটিফাইড। আর কিউবয়েডাল মানে সেলগুলোর কিন্তু শেপ হবে ঘনকাকার, অর্থাৎ এইরকম ঘনকের মতন আকারের শেপের সেল কিন্তু অনেকগুলো সজ্জিত থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, যেটা সেটা হচ্ছে সব থেকে লোয়ার যে লেয়ারটা থাকবে, সেই লেয়ারের সেলগুলোই খালি বেসমেন্ট মেমব্রেনের উপরে সজ্জিত থাকবে। বাকি পরের স্তরের গুলো কিন্তু তারপর বিভিন্ন স্তরের উপর সজ্জিত থাকবে। একটাই খালি সব থেকে নিচের দিকের স্তরটাই বেসমেন্ট মেমব্রেনের উপরের দিকে থাকবে। যেটা দেখা যায় এই উপরের দিকের কোষগুলো কিন্তু অনেকটা ফ্ল্যাট হতে শুরু করে, নিচের দিকের গুলো ঘনকাকার আকৃতির হলেও যত উপরের দিকে যাওয়া যায় তত কিন্তু সেই সেলগুলো অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা নামগুলো বা ভাগগুলো করা হয়েছে মূলত নিচের দিকে থাকা স্তরের সেলগুলোর শেপের অনুযায়ী। তাহলে যখন অনেকগুলো স্তরে ঘনকাকার আকৃতির সেল সজ্জিত থাকবে, তখনই সেটাকে আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম বলবো। এইটা দেখতে পাওয়া যায় কোথায় না, এটার যদি লোকেশন আমরা বলি বা ডিস্ট্রিবিউশন যাই বলা হোক না কেন, এটা মূলত দেখতে পাওয়া যায় ইনার লাইনিং অফ ducts of salivary gland, mammary gland, প্যানক্রিয়াস, অর্থাৎ বিভিন্ন গ্রন্থির যে নালীগুলো আছে সেই নালীগুলোর ভেতরের দিকে কিন্তু আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে পাবো। যেমন আমরা কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ লালার যে গ্রন্থির নালী আছে সেই নালীর ভেতরের দিকটাতেও কিন্তু এই রকমের এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়। এছাড়া ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি, দেন প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, এই দুটো গ্রন্থিরও কিন্তু যে ডাক্ট গুলো আছে সেই ডাক্ট গুলোর ইনার লাইনিং অর্থাৎ ভেতরের তলে কিন্তু আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে পাবো। এরপর আমরা লাস্ট ভাগটার বিষয় জেনে নিই, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এখানেও কিন্তু দেখা যায় সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের উপর কিন্তু যে সেলগুলো সজ্জিত থাকে সেগুলো কিন্তু কলামনার শেপ টল সেল কিন্তু দেখতে পাবো আমরা। এবং এটার ক্ষেত্রেও যত উপরের দিকে ওঠা যাবে তত কিন্তু সেই সেলগুলো অনেকটা কিউবয়েডাল হয়ে গেছে, ঘনকাকার আকৃতির হয়ে যায় এবং একদম উপরের দিকে দেখা যায় ফ্ল্যাট হয়ে গিয়ে কিন্তু অনেকটা আইসাকার শেপ ধারণ করে। তার মানে আমরা কিন্তু
এই ভাগগুলো যে করা হয়েছে মূলত বেসাল যে লেয়ারটা রয়েছে মানে গোড়ার দিকে যে স্তরটা রয়েছে সেই স্তরের সেলগুলোর শেপ অনুযায়ী করা হয়েছে। দেখতে পাচ্ছি কলামনার শেপ সেলগুলো রয়েছে, সেই জন্য এটাকে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম বলছি। স্ট্র্যাটিফাইড কেন বলছি, অনেকগুলো স্তরে আছে, যদিও একদম নিচের স্তরটাই খালি বেসমেন্ট মেমব্রেনের উপর সজ্জিত হয়ে রয়েছে। এই প্রকারের আবরণী কলা যেও কিন্তু প্রোটেকশন দেওয়ারই কাজ করে। এটা আমরা দেখতে পাবো কোথায় না, এটা আমরা ফ্যারিংসে দেখতে পাবো। ফ্যারিংস বা যেটাকে গলবিল বলা হয়, সেই গলবিল দিয়ে যখন খাবারের গলধকরণ হয় তখন কিন্তু সেখানে বেশ কিছু কিছুটা ফ্রিকশন সৃষ্টি হয়। সেই ফ্রিকশনটাকে প্রতিরোধ করে প্রোটেকশন প্রোভাইড করার জন্য কিন্তু ফ্যারিংসে আমরা দেখতে পাবো কি না, ফ্যারিংসে আমরা স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম দেখতে পাবো। ফ্যারিংস ছাড়া এটা কিন্তু কনজাংটিভাতেও দেখতে পাওয়া যায়। কনজাংটিভা বা নেত্রবর্তকলা যেটা আমাদের চোখের সামনের দিকে রয়েছে প্রোটেকশনের জন্য, ওইটাও কিন্তু এই স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম দিয়েই মূলত তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এই যে ইনার লাইনিং অফ ডাক্টস অফ স্যালাইভারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস যে জায়গাগুলোতে আমরা বললাম স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, ঠিক সেই জায়গাগুলোর মধ্যে আরো একটা আমাদের জায়গা ধরে নিতে হবে, সেটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াতেও কিন্তু দেখতে পাওয়া যায়, চোখের যে কর্নিয়া নামক প্রতিসারক মাধ্যম বা যে স্তরটা রয়েছে সম্মুখবর্তী, সেই স্তরটাতেও আমরা কিন্তু স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। আর স্ট্র্যাটিফাইড কলামনার বললে আমরা ফ্যারিংস, কনজাংটিভা এই সমস্ত জায়গাগুলোর কথা বলতে পারি। তাহলেই আমরা কিন্তু কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড বা যৌগিক আবরণী কলার বিষয়ে জেনে নিলাম। তাহলে আমরা প্রধান দুটো আবরণী কলার ভাগ পড়ে নিয়েছি, একটা হচ্ছে সরল যেখানে কোষগুলো একটা স্তরে সজ্জিত ছিল, আর এখন পড়লাম যৌগিক একাধিক স্তরে সজ্জিত। এছাড়াও আমরা বলেছিলাম যে আবরণী কলার বেশ কিছু স্পেশাল ভাগ আছে, যেমন গ্ল্যান্ডিউলার বা গ্রন্থিময়, তারপর সেন্সরি, সেই সমস্ত ভাগগুলোর কথা নেক্সট পার্টে আমরা পড়ব।